আসসালামু আলাইকুম সেলেসাও ফ্যান্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে জিসান এবং আপনারা দেখছেন কভার ড্রাইভ উইথ জিসান। তো আরেকটা ব্রাজিল ম্যাচ, আরেকটা ট্যাকটিক্যাল ব্যাটেল, আরেকটা মাস্টার ক্লাস অ্যানালিটিক্স বাই স্যার কার্লো আনচেলত্তি। নাথিং টু সে অ্যাবাউট দিস ম্যাচ। কোনো বিশেষণ আমার মাথায় আসতেছে না কীভাবে আমি ম্যাচটাকে ইমপ্লিফাই করব। অ্যাবসলিউট মাইন্ড ব্লোয়িং মাস্টার ক্লাস। ভিনি, কুনিয়া, পাকেতা, ক্যাসেমিরো, যতজন ইন্ডিভিজুয়ালের নামই বলি না কেন, এভরি ওয়ান হ্যাজ দেয়ার রোল ইন দিস ম্যাচ ভেরি ক্লিয়ারলি। তো এই ম্যাচটারই পোস্ট ম্যাচ অ্যানালিটিক্যাল টক নিয়ে এই ভিডিওটা। জানি অনেক দেরি হয়ে গিয়েছে, এখন টাইম প্রায় 1:45 পেরিয়ে গেছে। তো ম্যাচ দেখার পরবর্তী টাইমে অ্যানালাইসিস পিওপি করার পর ঘুমিয়ে গিয়েছিলাম, একটু আগে উঠেছি, তো এই জন্য ভিডিওটা একটু লেটে দিচ্ছি, নো ওয়ারিস। তো ফার্স্ট অফ অল আজকে মেইন কনটেক্সটে আসার আগে দ্য হট টপিক অফ দিস ম্যাচ, দ্য মোস্ট হট টপিক অফ দিস ম্যাচ, সেটা নিয়ে একটু আলাপ দিই। যে ভিনিসিয়াসের ফাউলটা, যেটা নিয়ে এখন অনেক বেশি পোস্ট মর্টেনিজম হচ্ছে ওয়ার্ল্ডের বিভিন্ন স্পোর্টস অ্যানালিস্ট দ্বারা, তো সেটা নিয়ে একটু কথা বলি। আমার পয়েন্ট কোথায় এখানে, আমার মতামত হচ্ছে বেসিক্যালি ফার্স্ট অফ অল কী ঘটেছিল এটার একটা সামারি দিই যারা দেখেন নাই। ফার্স্ট অফ অল 22 নম্বর মিনিটে ভিনিসিয়াস নিজের বলটাকে নিজের আপহোল্ডে এনে একটা গোল করেছিল, বাট ভিআরে সেটাকে বাতিল করা হয়। রেফারি সূত্রে জানা গিয়েছে যে বল নিজের আপহোল্ডে আনার আগেই ভিনিসিয়াস হ্যাজ অ্যাটেম্পট আ ফাউল, যার কারণে ভিআরে অত্যন্ত মার্জিনভাবে এটাকে একটা ফাউল ধরা হয়েছিল এবং ভিআরে সেই গোলের সিদ্ধান্তটা বাতিল হয়েছে। তো এটার পরে বিভিন্ন স্পোর্টস অ্যানালিটিক্সরা তাদের খাতা খুলে বসেছেন যে কেন এটা ফাউল হবে, ওয়াই। এই ক্ষেত্রটা হচ্ছে কি, যদি ভিআরের কথা বলি, ভিআর হচ্ছে তো আপনার বেসিক্যালি অবভিয়াস মার্জিন অ্যান্ড ইরোর এইসব বিষয়গুলো তারা দেখে। বাট ভিনিসিয়াসের কেসটা অত্যন্ত সফট একটা ডিসিশন। এটাকে যদি আপনি গোল হিসাবে আপহোল্ডও রাখতেন, যদি গোলও থাকতো, তাহলে ওই রকম বড় কোনো ফিফা রুল ব্রেক হতো না। অনেকে আবার এই ফাউলটার সাথে মেসির ফাউলটাকে কানেক্ট করার ট্রাই করতেছেন। আমি এটা জাস্ট একটু বলে দিয়ে যাচ্ছি যে মেসি যে ফাউলটা করেছিল আলজেরিয়া ম্যাচের, সেটা ফাউল ধরেছিল, ফার্স্ট অফ অল ফাউল ধরেছিল, বাট ইট ওয়াজন্ট দ্যাট টাইপ অফ এনি ফাউল যেটার জন্য কার্ড দেওয়া লাগবে, এরকম কোনো কিছু ছিল না। বাট ভিনিসিয়াসের ফাউলটা এটা ভুল হয়েছে, এরকম একটা কথা স্যান কারাও বলেছিলেন যে এটা ঠিক হয়নি, এই ফাউলটা একটা অত্যন্ত ভেরি স্মল মার্জিন অফ এরর এখানে। তাই এরকম অনেক সফট কলগুলো একটু বুঝে শুনে দিতে হয়। আর যেহেতু ভিনিসিয়াসের কলটা অনেক সফট, তাই এটাকে যদি আপনি গোল হিসাবেও আপহোল্ড রাখতেন, তাহলে অত বড় ফিফার কোনো রুলের শেষ হতো না। তো নো আদার নোস, আমাদের চেয়ে অনেক বড় ফুটবল অ্যানালিটিক্সরা আছেন, তো তারাই এই রুলটা অত্যন্ত ভালোভাবে বুঝবেন। তো নো ওয়ারিস, এটাই ছিল ফার্স্ট অফ অল যে ফাউলের বিষয়টা নিয়ে যতগুলো হট টক হচ্ছিল, সেই বিষয়টার আমার পয়েন্ট অফ অ্যাট্রিবিউট দিলাম যে ইটস আ ভেরি সফট মার্জিন অফ এরর। এটা আপনি গোলও দিতে পারতেন, বা গোল না দিলেও আরেকটাও কন্ট্রাডিক্টরি এলিমেন্ট হতো। তো নাথিং টু সে অ্যাবাউট মোর দেন, এটা ডিবেটের খাতায় থাকুক, এটা নিয়ে অত জলঘোলা করে লাভ নাই। তো দেন আসি আমাদের ভিডিওর মেন টপিক, অ্যানালিটিক্যাল এক্স প্লাসে কী কী হয়ে গেল আজকের ম্যাচে। ফার্স্ট অফ অল আরেকটা থ্যাঙ্কস, আমি ব্রাজিলের ম্যাচ হবে এবং আমি স্যার কার্লো আনচেলত্তির অ্যানালিটিক্স নিয়ে প্রশংসা করবো না, এটা হয়ে উঠতেই পারে না। কংগ্রেটস টু ফার্স্ট অফ অল স্যার কার্লো আনচেলত্তি, এইরকম সুন্দরভাবে টিম অ্যানালিটিক্সটাকে গোছানোর জন্য। এক একটা ম্যাচে এক এক ধরনের অ্যানালিটিক্যাল মনোপলি ক্রিয়েট করা, আসলে এই আনচেলত্তির মতো কেউ পারে না। ফার্স্ট অফ অল আজকের ম্যাচের উনার করা মনোপলিগুলো কী কী ছিল? ফার্স্ট অফ অল হাই প্রেসিংয়ের উপর উন্নয়ন উনি ঘটিয়েছেন। আমরা দেখেছি কুনিয়া, ভিনিসিয়াস এবং পরবর্তীতে লুইস পাকেতারাও হাই প্রেসিংয়ের জন্য গিয়েছেন, উইচ ওয়াজ এ ভেরি এক্সেপশনাল থিং। দেন মিডফিল্ডের অ্যান্টিসিপেশন এটা আরও ভালো হয়েছে। আমরা ক্যাসেমিরো বলি বা ওদিকে লুইস পাকেতা, এবং তাছাড়াও আমরা রাফিনার কথা বলি, তাদের অ্যান্টিসিপেশনটা আমরা ভালো মতো পেয়েছিলাম মিডফিল্ডে। এবং পরবর্তীতে ক্লিয়ার ফিনিশিং রোল,
ভিনিসিয়াসকে একটা ফ্রি রোল খেলার অ্যাবিলিটিটা দেওয়া, তাকে ফ্রি রোল খেলার স্বাধীনতা দেওয়া, হুইচ শোজ যে কত বড় মাপের অ্যানালিস্ট, কত বড় মাপের ফুটবলিং ব্রেইন স্যার কার্লো আনচেলত্তির আছে। অ্যান্ড আই এম ভেরি মাচ প্লিজড যে ব্রাজিলের এইরকম একটা অ্যানালিটিক্যাল মাথা আছে তাদের টিমের মধ্যে, যেটা তাদের টিমের আপরুটেশন সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে, উইচ ইজ আ ভেরি গুড অ্যাসপেক্ট ফর দ্যার টিমস ফিউচার। দেন আসি আজকের ম্যাচের ব্রাজিলের ট্যাকটিক্যাল চেঞ্জেসগুলো কী ছিল, আসলে তাদের স্ট্র্যাটেজি কী ছিল। ফার্স্ট অফ অল তারা হাই প্রেসিং অত্যন্ত চমৎকারভাবে করেছেন, 1-on-1 উইং কম্বিনেশনটা ধরে রেখেছেন। আমরা দেখেছি ভিনিসিয়াস, পরবর্তীতে কুনিয়া, ওদের 1-on-1 কম্বিনেশন স্কটল্যান্ডের সম্পূর্ণ লো ব্লকটা ভেঙে দিয়েছে। যে স্কটল্যান্ড ফুটবল ওয়ার্ল্ডে জানাই হয় তাদের লো ব্লকের জন্য, সেই লো ব্লক মাত্র 7 মিনিটের মাথায় ভেঙে চুরমার করে দিয়েছিলেন ভিনিসিয়াস, উইচ ইজ আ ভেরি মাচ ট্যাকটিক্যাল মুভ বাই ভিনিসিয়াস। পরবর্তীতে ব্রাজিলের মিডফিল্ডের উপর অ্যান্টিসিপেশনটাও অনেক আগের ম্যাচ থেকে আরও ভালো হয়েছে, উইচ ইজ অ্যানাদার অ্যাপ্রিসিয়েটেবল থিং। এবং পরবর্তীতে ভিনিসিয়াস তার ফ্রি রোল অ্যাবিলিটি পাওয়ার পর তার সম্পূর্ণ স্কিল যতটুক আছে সেটার উপর 100% ডমিনেটিভ অ্যাটিটিউডটা দিয়েছেন, যেটা ব্রাজিলকে আরও একটা বড় আপার হ্যান্ড দিয়েছে, উইচ ইজ দ্য মেন পয়েন্ট হেয়ার। এবং নেইমারের কথা আসি, 3 বছরের অধিক সময় পর নেইমার মাঠে আসলেন 76 মিনিট পরে। এবং পিওপিতে আমিও কালকে এটাও অ্যানালাইসিস আমার ছিল যে নেইমার অবশ্যই ফুল 90 মিনিট তো অবশ্যই খেলবে না, তাকে সাবস্টিটিউট হিসাবে খেলানো হতে পারে বা তাকে প্লেইং 11-এ নাও রাখা হতে পারে, এবং সেটাই হলো, অ্যাজ এ সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে ছিলেন। এবং 76 মিনিটে এসে সেও অনেকগুলো গুড ইম্প্যাক্ট করার ট্রাই করেছেন, অনেকগুলো লং রেঞ্জি শটস রাইট উইং থেকে এসে অনেকগুলো হাইলাইন করার ট্রাই করেছেন, অনেকগুলো অ্যাটাকিং অপরচুনিটিস ক্রিয়েট করেছেন, হুইচ ইজ সো মাচ গুড টু সি বাই নেইমার। নেইমার যখন ভালো খেলে না, ফুটবল দেখতে ভালো লাগে বেসিক্যালি। নেইমার যখন ভালো খেলে ফুটবলের এই অ্যাটিটিউডটা দেখতে ভালো লাগে। তো আশা করব যে নেইমার আরও ভালো হোক, তার রিকভারি প্রসেসটা তাড়াতাড়ি শেষ হোক, অ্যান্ড উই ওয়ান্ট হিম অন দ্য ফিল্ড ভেরি সুন ফুল 90 মিনিটসের জন্য। দ্যাটস অ্যানাদার পয়েন্ট। স্যার কার্লো আনচেলত্তি অত্যন্ত চমৎকার মুভ নিয়েছেন, তার লেফট উইং রাইট উইংয়ের অ্যাট্রিবিউশন, পরবর্তীতে তার ব্রাজিলের লো ব্লকটা অত্যন্ত সুন্দরভাবে ছিল। আমি ব্রাজিলের সেকেন্ড ম্যাচেই আমি বলেছিলাম যে ব্রাজিল একটা নতুন টেকনিক অ্যাডাপ্ট করেছে, সেটা হচ্ছে অ্যাটাকিং ডিফেন্সিভ অ্যাটিটিউড, অর্থাৎ লো ব্লক করার পাশাপাশি হাই লাইনে যাওয়া। এই অ্যাটিটিউড ব্রাজিলের আগে কখনো ছিল না, এই অ্যাটিটিউডটা আনচেলত্তি এনেছে, অর্থাৎ তাদের লো ব্লক সেম টাইমে হাই লাইনেও প্লেয়াররা যাবে। ইট ইজ এ এক্সেপশনাল মুভ বাই স্যার কার্লো আনচেলত্তি, এবং এই জিনিসটা ব্রাজিলের ফুটবল ডেকোরামটাকে আরও উন্নত করবে নেক্সট ম্যাচগুলোতে, এটাই আশা করব। আরও অনেক অ্যানালিটিক্যাল টক্স আমার নোট করা ছিল অবশ্য। তাছাড়াও এখন আসি যে স্কটল্যান্ডের দুর্বলতাগুলো কী কী ছিল, তাদের উইক স্ট্র্যাটেজিসগুলোর কারণে তারা আজকে ম্যাচটা হারলো। কী কী উইক স্ট্র্যাটেজিস? ফার্স্ট অফ অল তাদের ডিফেন্স ক্লিয়ারেন্স ছিল না, ফার্স্ট অফ অল তাদের লো ব্লক ছিল, বাট লো ব্লকটা অত্যন্ত দুর্বল, যেটা 7 মিনিটের মাথায় ভেঙে গিয়েছে ভিনিসিয়াসের ওই একটা চমকপ্রদ শটের কারণে। তাদের রাইট পাসিংয়েরও ভুল ছিল, যেটার খেসারত 7 মিনিটেই দিতে হয়েছে। পরবর্তীতে ভিনিসিয়াসকে যথার্থ টাইমে ম্যান মার্কিং না করা, সুন্দরভাবে ম্যান মার্কিংগুলো না করা, মিডফিল্ডে অ্যান্টিসিপেশন না থাকা, এবং ফিনিশিংগুলো এক্সিকিউশন করার মতো ওই রকম কোনো ম্যানফিল্ডের মতো মানুষ না থাকা, এগুলো ছিল স্কটল্যান্ডের দুর্বলতা। দেন এটা হচ্ছে কথা। পরবর্তীতে 3টা গোলের বিশ্লেষণে আসি, কীভাবে 3টা গোল হলো। ফার্স্ট অফ অল 7 মিনিটের মাথায় যে গোলটা হয়েছিল, যে স্কটল্যান্ডের সেন্টার ব্যাক স্কট ম্যাকেনা পিছন থেকে একটা বল দেরি করে দিয়েছিল, উইচ ওয়াজ এরকম যে বলের উপর তার ওভার প্রসেশননেস ছিল, অত্যন্ত দেরি করছিল বলটাকে নিয়ে। জোর ধরুন ব্রাজিলের ফরওয়ার্ড রায়ান দ্রুত ওই বলের উপর প্রেসিংয়ে যান এবং প্রেস করে ওই প্লেয়ারটাকে চাপে ফেলেন ম্যাকেনাকে, এবং ম্যাকেনা ভুল করে বল হারিয়ে ফেলেন, এবং যেটার খেসারত তাকে দিতে হয়েছিল। এই জিনিসটাই হচ্ছে মেন, যখন আপনি বলটা টু ডিলে করবেন তখন আপনার বিরুদ্ধে হাই প্রেস হওয়ার চান্স 99.99% হয়ে যায়। এরকম অনেক ম্যাচ আমরা দেখছি। রিসেন্টলি
বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচটাতেও আমরা দেখেছিলাম যে আমাদের টিমের তারেক কাজী যখন এরকমভাবেই ডিফেন্স বক্সে যখন এরকম একটা পয়েন্ট অফ এরর হয়ে যায়, যখন একটা মিসকমিউনিকেশন হয়ে যায় ডিফেন্ডার্সদের মধ্যে, বলের উপর টু ডিলে হয়ে যায়, তখনই এরকম হাই প্রেস ঘটে। আমরা দেখেছিলাম যে সন্দেশ ঝিঙ্গান কীভাবে একটা শট অ্যাটেম্প করেছিল, অবশ্য হামজার ওই হেডটাই আমাদের ওই টাইমে বাঁচিয়ে দিয়েছিল। আউট অফ কনটেক্সট কথা বাদ দিই, যে এই গোলটাই বেসিক্যালি আনচেলত্তির হাই প্রেসিং ট্রিগার কত ভালো, টিম যে কতটুক হাই প্রেসের উপর নিজেদেরকে আপহোল্ড করেছে সেইটার একটা প্রমাণ। 7 নাম্বার মিনিট যে ব্রাজিল হাই প্রেস করতে জানে, এটা হচ্ছে কথা। এবং স্কটল্যান্ডের বল নিজেদের আপহোল্ডে অত্যন্তভাবে না করা তাদের অত্যন্ত বড় বোকামি। বল অনেক ক্লোজ মোমেন্টে বল হারায় ফেলা, বলের উপর একঘেয়েমি দেখানো, বলের উপর তাদের আপহোল্ডটা না ধরে রাখতে পারা, এটা হচ্ছে ওই দুর্বলতাটার কারণেও 7 নম্বর মিনিটে গোলটা হজম করা এবং ভিনিসিয়াসের গোলের আগে ডিফেন্ডারের অবস্থা পরিবর্তন করা। যখন হাই প্রেসটা হচ্ছিল ডিফেন্স সিস্টেম অনেকটা 2-1-1 অবজারভেশনে চলে গিয়েছিল, যে কারণে গোলটা ক্লিয়ারিং করতে আরও সুবিধা হয়েছে। দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট। পরবর্তী গোলের কথা আসি। পরবর্তী গোল ভিনিসিয়াস, যেটা 45 মিনিটস প্লাস পেনাল্টিমেট টাইম অফ 45 মিনিটস ওই টাইমে দিয়েছিলেন, যে প্রথমার্ধের অতিরিক্ত সময় টাইমে যে ডান থেকে একটা বাড়ানো শট অত্যন্ত দ্রুত তার কাছে ক্রসে আসে এবং ভিনিসিয়াস ডিফেন্ডারদের মাঝখানে অবস্থান নিয়ে হেড করে গোলটা দেন। একটা সুন্দর লেফট উইং থেকে বাড়ানো একটা ক্রস আসে এবং দুই ডিফেন্সের মাঝখান দিয়ে একটা চমৎকার হেডারের মাধ্যমে ভিনিসিয়াস এই কাজটা করেন। তার পাওয়ার এবং প্রসেশনের খেলা এখানে হয়েছে। ইনসাইড ফরওয়ার্ড অ্যাট্রিবিউট ছিল এই শটটার মাধ্যমে এবং স্কটল্যান্ডের দুই সেন্টার ব্যাকের মনোযোগ বিঘ্নিত হওয়ারও কারণেও এই চান্সটা ভিনিসিয়াস পেয়েছিলেন, which was absolute mind blowing header by Vinicius। এবং টাইমিং সেন্স এই হেডারটার ক্ষেত্রে সর্বোপরি ম্যাটারটা করে টাইমিং সেন্সের কারণেই এই রকম একটা লেফট উইং থেকে আসা এরকম একটা ক্রস এত সুন্দরভাবে হেডের মাধ্যমে আপহোল্ড করতে পেরেছেন ভিনিসিয়াস। পরবর্তী আসি থার্ড গোলে থার্ড গোলটা সম্পূর্ণ ব্রুনো গিমারোয়েসের ট্যাকটিক্যাল বুদ্ধির কারণে এই গোলটা হয়েছে। মাঝমাঠ ভেঙে তিনি ড্রিবল করেন এবং কুনিয়াকে সুন্দর করে একটা পাস দিলেন। কুনিয়ার দ্য ভিন্টেজ ফিনিশিং সম্পূর্ণরূপে 3-এর মিশেলে গোলটা সম্পূর্ণ হয়েছে। এবং এই গোলটা স্পেশালি 3 নম্বর গোলটাকে কিছু স্পোর্টস অ্যানালিস্ট এবং আমার মতে ওয়ান অফ দ্য মোস্ট ট্যাকটিক্যাল অ্যান্ড বিউটিফুল গোলস এভার অফ দিস ওয়ার্ল্ড কাপ। অত্যন্ত সুন্দর ট্যাকটিক্যালি গোলটা হয়েছে। ব্রুনো গিমারেস যেভাবে মাঝমাঠটা ফিল আপ করেছেন, যেভাবে গ্যাপটা ক্রিয়েট করে কুনিয়াকে বলটা দিয়েছেন এবং কুনিয়া যেভাবে ভিন্টেজ ফিনিশিংটা করেছেন অসাধারণ ছিল। স্কটল্যান্ডের মিডফিল্ডের লাইন সম্পূর্ণ ভেঙে গিয়েছিল ওই টাইমে। 2টা গোল খাওয়ার পরে তারা সম্পূর্ণ টায়ার্ড হয়ে গিয়েছিল এবং সেই সুযোগটাই গিমারোয়েস নিয়ে মাঝমাঠটা ক্লিয়ার করে কুনিয়াকে একটা সুন্দর একটা বল দিয়েছেন এবং পাওয়ার এবং প্রসেশনের মাধ্যমে একটা সুন্দর ভিন্টেজ টাচ দিয়েছেন জাস্ট কুনিয়া, which was absolutely ridiculous, mind blowing। এবং ফ্রি রানেরও এখানে কিছুটা ব্যাপার ছিল। তো এরকম ট্যাকটিক্যাল ব্যাটেল ব্রাজিল খেলছে অনলি বিকজ অফ ওয়ান মাইন্ড, স্যার কার্লো আনচেলত্তি, যাকে নিয়ে যত কথাই বলি না কেন আমার প্রশংসার ভান্ডার শেষ হবে না। আজকের ম্যাচে যে পরিমাণে হাই প্রেসিং অ্যাট্রিবিউট ব্রাজিল দেখিয়েছে, যেই পরিমাণে উইং কম্বিনেশন তাদের মধ্যে ছিল, চমৎকার রকমের উইং কম্বিনেশন আমরা দেখেছি। গুমারোয়েস, দেন কুনিয়ার কথা বলি, দেন ভিনিসিয়াস তো ছিলই। পরবর্তীতে মিডফিল্ডের অ্যান্টিসিপেশন, ক্যাসেমিরো, পাকেতা তারা দেখেছিলেন এবং লো ব্লকটাও ধরে রাখা, অ্যাটাকিং ডিফেন্সিভ অ্যাটিটিউড, একটা নতুন অস্ত্র ব্রাজিল টিমের, যেটার আবিষ্কারক স্যার কার্লো আনচেলত্তি। লো ব্লকের পাশাপাশি হাইলাইনটা মেনটেন করা, অনেক টিম এই জিনিসটা করতে পারে না অ্যাটাসেন, যেটা ব্রাজিল এখন করছে। এবং এটাই তাদের সবচেয়ে বড় স্টেটমেন্ট যে কেন তারা চ্যাম্পিয়ন, কেন তারা অ্যানালিটিক্যালি ফুটবলটা খেলতে পারে। আমি গত ম্যাচেও সেম কথা বলেছিলাম যে আনচেলত্তির মতো অ্যানালিস্ট ওয়ার্ল্ড স্পোর্টস ইন্ডাস্ট্রিতে ওই রকমভাবে নেয়, অ্যান্ড সেটা তিনি আবার প্রমাণ করেছেন, বারংবার প্রমাণ করবেন। সো দ্যাটস ফর অল টুডে। আশা করি অ্যানালাইসিসটা ভালো লাগবে আপনাদের এবং আপনাদের কাজ তো একটা আমি আবার বলছি যে গো ফর রিয়াক্ট, গো ফর শেয়ার,
গো গো ফর ফলো। আপনাদের এগুলোর মাধ্যমে আমি আরও উদ্বুদ্ধ হব নিউ অ্যানালাইসিসের জন্য। এবং আজকে আবার যেহেতু সব জায়গায় স্পোর্টস চলছে, আজকে আবার বাংলাদেশ ওমেন্স এবং ইন্ডিয়ান ওমেন্সদের ম্যাচ আছে 7:30টায়, সেটারও পোস্ট ম্যাচ অ্যানালাইসিস দেওয়ার ট্রাই করবো আজকে রাত্রেই। তো সে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এবং ফুটবলটাকে এনজয় করবেন, ফুটবলের ট্যাকটিক্সগুলো এনজয় করবেন এবং দিন শেষে স্পোর্টসের স্পিরিটটাকে এনজয় করবেন। ধন্যবাদ সবাইকে এবং আপনাদের মূল্যবান কমেন্টসমূহ নিচে দিয়ে যাবেন। ধন্যবাদ।